তার অভিজ্ঞতা নিয়ে গেলাম কত সুন্দরভাবে একটা যুদ্ধ পরিচালনা করা যায়, কত সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া যায়। যদিও এটা বাস্তব নয়, এটা মহড়া মাত্র। তো এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। একেবারেই একটা ভিডিওর ছোট্ট অংশ দেখিয়ে আপনাদের পর্বটা এই কারণে শুরু করলাম, যে ধরনের থাম্বনেল আপনারা দেখছেন, যে ভারতের বিরুদ্ধে যেন কার্যত অলিখিত যুদ্ধটা ঘোষণা করেই দিলেন মোহাম্মদ ইউনূস, সেটা হয়তো অনেকে নাও বিশ্বাস করতে পারেন। সেই কারণে ছোট্ট একটি অংশ দেখিয়ে পর্ব শুরু করলাম। পুরো অংশটি আপনাদের সামনে দেখাবো, আরো বেশ কিছু অংশ আপনাদের দেখাবো। তার কারণ গতকাল রাত্রিরের যে পর্বে আপনাদের বলেছিলাম যে দীর্ঘ ৪৪ বছরের পর একটা গর্বের দিন ভারতবাসীর জন্য আসতে চলেছে। সেটা হচ্ছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এয়ারক্রাফট বা যুদ্ধ বিমানের ইঞ্জিন, কাবেরী ইঞ্জিন তৈরি করে ফেলেছে ভারত, এবং তার রাশিয়ার সর্বশেষ পরীক্ষা হতে চলেছে। এই খবর দেওয়ার পর আপনাদের মধ্যে কেউ কেউ লিখেছেন এটা ফেক নিউজ। যদিও আপনাদের সামনে আমি কিছু ন্যাশনাল এবং কিছু ইন্টারন্যাশনাল পত্রিকার প্রতিবেদন তুলেও ধরেছিলাম বাংলায় অনুবাদ করে, তার সত্ত্বেও আপনাদের মধ্যে কেউ কেউ এই কমেন্ট করেছেন। হয়তো কোথাও অজ্ঞতা থেকে, কিংবা অন্যান্য কিছু ইউটিউবাররা যেহেতু ফেক নিউজ ছড়ায়, আপনারা যেহেতু সেই প্রতারণায় পড়েন, সেই কারণেই হয়তো আপনারা সকলকে সমান ভাবেন। কিন্তু যারা সিম্পল অ্যাজ এবিসির নিয়মিত দর্শক, তারা একটি পর্বের ঘটনা দেখিয়েও বলতে পারবেন না যে এটি ফেক নিউজ বা এটি বিভ্রান্ত ছড়ানোর জন্য আপনাদের সামনে এনেছিলাম। আর সেই কারণেই আজকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বটা আপনাদের সামনে রাখতে চলেছি, যে ভয়টা আমরা দীর্ঘদিন ধরে পাচ্ছি যে ডিপ স্টেটের এজেন্ট মোহাম্মদ ইউনূস, আমেরিকার ডেমোক্র্যাট দল, জর্জ সোরোস এবং এই ধরনের যে সংগঠনগুলো ডিপ স্টেট এজেন্ট রয়ে গিয়েছে, তারাই মোহাম্মদ ইউনূসকে ঘুরপথে ক্ষমতায় এনেছেন। ঠিক যেমন ইউক্রেনে একজন কমেডিয়ান অভিনেতাকে রাতারাতি ক্ষমতায় নিয়ে এসেছিল ডিপ স্টেট, বাংলাদেশেও কিন্তু সেই ধরনের ইনজেকশন তারা করেছে। আর এটা শুধুমাত্রই ভারতকে বিব্রত করা, ভারত একটা শক্তিশালী দেশ হিসাবে রূপান্তরিত হতে চলেছে। আপনাদের সামনে পরবর্তীকালে দেখাবো যে ২০২৫ সালে ভারতের জন্য অত্যন্ত গর্বের দিন হতে চলেছে। দেখতেই পাচ্ছেন আপনারা শিরোনাম, ডিফেন্স টু ইকোনমি, ইন্ডিয়া পোজ টু বিকাম গ্লোবাল পাওয়ার হাউস ইন 2025। অর্থাৎ সামরিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে ভারত ২০২৫-এ একটা পাওয়ার হাউসে পরিণত হতে চলেছে। এই ধরনের খবরগুলো নিশ্চিতভাবে ভালো লাগবে না ভারত বিরোধী ডিপ স্টেটগুলোর। আর সেই কারণেই মোহাম্মদ ইউনূসের মতো প্রশাসনকে কাজে লাগিয়ে তাদেরকে ক্ষমতায় এনে ভারতকে বিভ্রান্ত করা, পাকিস্তান এবং চীনের সাহায্য নিয়ে যদি একটা যুদ্ধ বাদিয়ে দেওয়া যায়, তাহলে ভারতকে অন্তত ২০ থেকে ৩০টা বছর পিছিয়ে দেওয়া যাবে। এই মূল লক্ষ্য নিয়ে চলছে, যেখানে ডিপ স্টেটগুলি সেখানে তাদের এজেন্ট হিসেবে মোহাম্মদ ইউনূস আজকে বলেই ফেললেন, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি আজকে যুদ্ধের হুঙ্কার দিচ্ছেন। ভাবতে পারেন, এই মানুষটির কাছে যদি শান্তিতে নোবেল পুরস্কার না কেড়ে নেওয়া হয়, তাহলে আগামী দিনে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার কোনো মানে হয় না। এই নোবেল পুরস্কারের সংগঠনটা কার্যত একটা ফেক সংগঠন, সেটা প্রমাণিত হয়ে যাবে। তার কারণ একজন ডিপ স্টেট এজেন্ট, যিনি নাকি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, আজকে তিনি হুঙ্কার দিচ্ছেন যুদ্ধ করতে হবে, যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আর এই তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো। শুধু বাংলাদেশ নয়, এর পেছনে যে পাকিস্তান রয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি বলছেন তিনি বাংলাদেশ সফরে আসছেন, ব্লুপ্রিন্ট রেডি হচ্ছে ভারতকে কি করে উত্তপ্ত করানো যায়। তাদের বাবা, দুজনেরই কমন বাবা রয়েছে, সেটা হচ্ছে চীন। চীনকে কাজে লাগিয়ে দুই সন্তান বাংলাদেশ এবং পাকিস্তান কিভাবে ভারতের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে পারে, তার জন্যই কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সতর্ক থাকবেন না আপনারা? হতে পারেন বাংলার মানুষ, বাংলার মানুষ বলে সতর্ক বেশি থাকতে হবে, তার কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করে সকলকে জানানোর সুযোগ দেবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গতকাল বাংলাদেশের একটা যুদ্ধ মহড়া তৈরি হয়ে গেল। মোহাম্মদ ইউনূস পরিষ্কারভাবে বলছেন যে এটা যুদ্ধ নয়, এটা যুদ্ধের মহড়া। কিন্তু এই মহড়া থেকেই আগামী দিনে যুদ্ধের প্রস্তুতি আমরা সেরে রাখছি। বাংলাদেশের প্রত্যেকটি সেনাবাহিনীকে প্রত্যেকটি সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। যে কোনো সময় যুদ্ধ হতে পারে, যে কোনো সময় যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়তে হতে পারে। এই ধরনের বক্তব্য বলছেন শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মোহাম্মদ ইউনূস। তার ক্ষমতায় আসার মাত্র ২-৩ মাসের মধ্যেই তিনি সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন, একবার ঝালিয়ে নিচ্ছেন। সামরিক ক্ষেত্রে বিশ্বের ৩৭ নম্বর শক্তিধর দেশ, তারা নাকি পরোক্ষভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে সামরিক ক্ষেত্রে বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ ভারতবর্ষকে। হাসবেন না কাঁদবেন? হাসবেন না। এর মধ্যে একটা চূড়ান্ত ইঙ্গিত রয়েছে, পর্বের শেষে আপনাদের সামনে দেব, শুনলে চমকে যাবেন। কিন্তু এখন শুনুন মোহাম্মদ ইউনূস এই যুদ্ধ জিগিরে কি বলেছিলেন, যুদ্ধের মোহরা দিতে গিয়ে তিনি গতকাল কি বলেছিলেন শুনুন।
শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এই ভদ্রলোক, মাথায় রাখবেন, শুনুন। তার অভিজ্ঞতা নিয়ে গেলাম, কত সুন্দরভাবে একটা যুদ্ধ পরিচালনা করা যায়, কত সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া যায়। যদিও এটা বাস্তব নয়, এটা মহড়া মাত্র। তো এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা সকল পরিস্থিতিতে। বলা যাবে না এটা এখন বর্ষার দিন, এখন আর পারবো না, এখন বেশি গরম, এটা পারা যাবে না, বলার উপায় নাই। যে কোনো মুহূর্তে যে যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। সেটারই একটা মহড়া হলো প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব যুদ্ধে আমরা আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি। কল্পনা করতে পারেন এত বড় দুঃসাহস যদি সত্যি সামরিক দিক থেকে তুলনা করেন, তাহলে নিশ্চিতভাবে গোটা বাংলাদেশের যা সামরিক শক্তি সেটা রুখে দেওয়ার জন্য পশ্চিম বাংলার যে সামরিক শক্তি সেটাই যথেষ্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে 37 নম্বর স্থানে থাকা বাংলাদেশ কিভাবে তাদের পড়শি দেশের অশান্তির মধ্যেই ভারত বিদ্বেষী বক্তব্যের মাঝেই তারা এই ধরনের কর্মকাণ্ড চালালেন। কি করে মোহাম্মদ ইউনূস বলছেন যে এটা যুদ্ধ নয়, ঠিকই এটা মহড়া মাত্র, কিন্তু এই মহড়ার মাধ্যমেই আমরা প্রস্তুতি নিয়ে রাখছি যুদ্ধের জন্য, সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে প্রত্যেকটি মুহূর্তের জন্য। কখন বলছেন? যখন বাংলাদেশে অশান্ত পরিস্থিতি, যখন বাংলাদেশের মৌলবাদী নেতারা তারা সাধারণ মানুষকে উস্কাচ্ছেন হিন্দুদের মারো, যখন তারা বলছেন ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক ছিন্ন তো দূরের কথা, কলকাতা দখল করতে হবে, বিহার উড়িষ্যা বাংলাকে দখল করে নিতে হবে, যখন তাদের ফৌজরা বলছেন, তখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তাদের মৌলবাদীর আগুনের ধোঁয়ায় হাওয়া দিচ্ছেন। কি কারণে করছেন? বাংলাদেশ তো নিজেও জানে, একটা মূর্খও তো বোঝে তার লিমিটেশন। বাংলাদেশ নিজেও বোঝে 37তম দেশ হয়ে চতুর্থ শক্তিশালী দেশের সঙ্গে পাঙ্গা নেওয়া যায় না। তাহলে কেন কেন মোহাম্মদ ইউনূস বারবার এই ধরনের আস্ফালন দেখানোর চেষ্টা করছেন? এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। এর পেছনে রয়েছে তাদের বড় দাদা পাকিস্তানের হাত, এবং তাদের বাবা চীনও সমর্থন জানাচ্ছে। আপনাদের দেখিয়েছিলাম, খবরের প্রমাণ দিয়ে আপনাদের সামনে দেখিয়েছিলাম যে চীন এই মুহূর্তে বাংলাদেশের জাল বিস্তারের জন্য চেষ্টা করছেন। ভারতের লাদাখ সীমান্তে তাদের নজর রয়েছে, কিভাবে ভারত থেকে লাদাখ সীমান্তকে আলাদা করে দেওয়া যায়, কিংবা বাংলাদেশকে কিভাবে চিকেন নেক কেটে 7 সিস্টারের দখল দিয়ে দেওয়া যায়। এই প্রস্তুতি একদিকে তারা যেমন নিচ্ছেন, তেমনি আবার তাদের বড় দাদা পাকিস্তান তারা মনে করছেন 1971 সালের সেই বিছড়ে হুয়া ভাই, আমার বক্তব্য না, বিছড়ে হুয়া ভাই, এই বক্তব্য আপনাদের শোনাবো। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি বলছেন যে বাংলাদেশ হচ্ছে আমাদের বিছড়ে হুয়া ভাই, সেই ভাইকে আমরা সব দিক থেকে সাহায্য করব। মোহাম্মদ ইউনূসের সঙ্গে কায়রোতে মিটিং হয়েছিল, যেমন শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রীর, তেমনিও বাংলাদেশের উপপ্রধানমন্ত্রী তিনিও ছিলেন, তার বক্তব্য শোনাবো। তিনি বলছেন বাংলাদেশ হচ্ছে আমাদের বিছড়ে হুয়া ভাই, অর্থাৎ হারিয়ে যাওয়া ভাই, আলাদা হয়ে যাওয়া ভাই, সেই ভাইকে আমরা কখনোই ইগনোর করতে পারি না। আমরা বাংলাদেশে যাব, বাংলাদেশের সমস্ত রকমের সমর্থন জানাবো, এই ধরনের হুমকি দিচ্ছেন পাকিস্তান। এবং সেই পাকিস্তানের হুমকি পেয়ে, চীনের আশ্বাস পেয়ে, বাংলাদেশের মাটিকে চীনের হাতে বিকিয়ে দিয়ে, কার্যত নিজের দেশমাতৃকাকে অন্য দেশের কাছে বিকিয়ে দিয়ে যুদ্ধের আস্ফালন দেখাচ্ছেন মোহাম্মদ ইউনূস। ভারতের জন্য নিশ্চিতভাবে এটা চিন্তার। হ্যাঁ, চিন্তার নয় যদি শুধুমাত্র এর পেছনে বাংলাদেশ থাকতো, তার কারণ বাংলাদেশকে হারানোর জন্য গোটা ভারতবর্ষের প্রয়োজন হবে না। একটা বিহার, একটা ওয়েস্ট বেঙ্গল, একটা উড়িষ্যায় তারা এনাফ। কিন্তু বাংলাদেশ আজকে একটা মানব বোমাতে রূপান্তরিত হয়েছে। তারা চাইছে নিজেরা ফেটে গিয়ে ভারতের কিছু অংশকে যদি আক্রমণ করা যায়, সেই চেষ্টায় তারা মত্ত হয়েছেন। আসুন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তার বক্তব্য শুনলেই মোহাম্মদ ইউনূসের এই যে আজকে যুদ্ধ জিগির, কার্যত হুঙ্কার দিচ্ছেন ভারতের সঙ্গে যুদ্ধের সব রকম প্রস্তুতি তাদের সারা হয়ে গিয়েছে। এত বড় সাহস কোথা থেকে আসে? এই বক্তব্যটা শুনলে কিছুটা অন্তত আভাস পাবেন। শুনুন, বক্তব্যটা শুনুন। ইনি হচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, তার বক্তব্য। তিনি বলছেন বাংলাদেশকে আমার বিছড়ে হুয়া ভাই। শুনুন বক্তব্যটি। हम जब रिसेंटली जब कायरो में थे तो बांग्लादेश के जो चीफ एग्जेक्टिव है इस वक्त डॉक्टर यूनुस, तो उन्होंने भी उनको इनवाइट किया गया। उन्होंने असूली तौर पे इन प्रिंसिपल इनविटेशन को एक्सेप्ट किया, लेकिन उन्होंने कहा कि मैं क्यों नहीं विजिट करता उनके विजिट से पहले। तो चूंकि रास्ता एक ही है, तो मैं जाते ही आते डेट्स वर्कआउट हो रही हैं कि मलेशिया के साथ मैं इंशाल्लाह ढाका की विजिट भी करूंगा।
बांग्लादेश की विजिट मैं समझता हूँ कि बहुत ज़रूरी है। हमारा वो एक भाई है, बिछड़ा हुआ भाई है, और हमें पूरी कोऑपरेशन करनी चाहिए उनके साथ, और इंशाल्लाह हमारी हुकूमत की प्रायोरिटी है इंशाल्लाह कि हम मिलके उनके साथ काम करें। अल्हम्दुलिल्लाह ऑन द इकोनॉमिक फ्रंट एंड ट्रेड फ्रंट थिंग्स आर मूविंग वेरी फास्ट। এবার বুঝতে পারলেন যে বাংলাদেশ কার শক্তিতে আস্ফালন দেখানোর চেষ্টা করছে। দেখুন, এই কথা আমি আপনাদের সামনে বলছি, বাংলাদেশ পাকিস্তান সম্মিলিতভাবেও যদি ভারতের সঙ্গে যুদ্ধ করে, তাহলে ভারতের সামরিক শক্তি এতটাই রয়েছে, ভারতের যুদ্ধ জয়ের ইতিহাস এত বেশি পরিমাণে রয়েছে, সেখানে পাকিস্তানের হাতে শুধুমাত্র এই পরাজয়ের গ্লানি রয়েছে। তাই পাকিস্তান বাংলাদেশ একজোট হয়েও যদি ভারতের সঙ্গে যুদ্ধ করে, সামরিক ক্ষেত্রে ভারতকে হারানোর কোনো ক্ষমতাই তাদের নেই। হ্যাঁ, নিশ্চিতভাবে যখন যুদ্ধ হয় তখন দুটি দেশের যেই হারুক যেই জিতুক দুটো দেশই হেরে যায়। অর্থনৈতিকভাবে যে অস্থিরতা তৈরি হয় সেটাকে সামাল দেওয়া অত্যন্ত কঠিন, আর এটাই তো চাইছে ডিপ স্টেটের এজেন্টগুলো। ভারত যেভাবে শক্তিশালী হয়ে উঠছে আপনাদের প্রথমেই একটি পর্বে দেখালাম, আগামী পর্বে আপনাদের বিশ্লেষণ করব 2025 সাল হচ্ছে এমন একটি সাল যেই সালে ভারত একটা পাওয়ার হাউস তৈরি হতে চলেছে গোটা বিশ্বের মধ্যে। দেখুন, দীর্ঘদিন ধরে ভারত অস্ত্র আমদানিতে 1 নম্বর জায়গাটি দখল করে রেখেছিল, সেটা কংগ্রেস আমলেও 1 নম্বর জায়গা, সেখানে বাংলাদেশ 28 নম্বর জায়গায় রয়েছে। বিশ্বে অস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান 28 নম্বর, সেখানে দীর্ঘদিন ধরে ভারতের অবস্থান 1 নম্বর। কতটা সামরিকভাবে শক্তি বাড়িয়েছে স্বাধীনতার পর থেকে ভারত, এই উদাহরণটি দেখলেই আপনারা পেয়ে যাবেন। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে, এখন ভারত মেক ইন ইন্ডিয়ার উপর জোর দিয়েছে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে। কেন না, সামরিক খাতে পাকিস্তান, চীন, বাংলাদেশদের ঠেকাতে যেভাবে ভারতকে ডিফেন্স বাজেট বাড়াতে হয়েছিল, সেই কারণেই ভারতের অগ্রগতি কিছুটা থমকে যায়। তার কারণ এত বেশি ডিফেন্স বাজেট ভারতকে বাড়াতে হয় বলে প্রত্যেকটি বর্ষে। কিন্তু এর থেকে মুক্তি পেতেই ভারত নিজেদের দেশে তৈরি, নিজেদের দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সামরিক সরঞ্জাম তৈরির চেষ্টা করছে। আপনাদের গতকালই একটা সুখবর দিয়েছিলাম যে 44 বছর চেষ্টার পর বিশ্বের 6ষ্ঠ দেশ হিসাবে ভারত আত্মপ্রকাশ করেছে, যেখানে নিজেদের দেশে ভারত যুদ্ধ বিমানের ইঞ্জিন তারা তৈরি করে ফেলেছে। 44টি বছর ভারতের সময় লেগেছে। এবং এই 2025 ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলে দিয়েছেন যে ইয়ার অফ রিফরমেশন, অর্থাৎ একটা সব দিক থেকে আমূল পরিবর্তন হতে চলেছে 2025-এ। এবং আপনাদের আন্তর্জাতিক পত্রিকার প্রতিবেদনও দেখালাম, যেখানে তারা বলছে 2025-এ ভারত পাওয়ার হাউস হয়ে যাবে বিশ্বের মধ্যে। সেই অবস্থায় ভারতকে অস্থির করে তুলতেই কিন্তু বাংলাদেশ নামক এজেন্টকে ব্যবহার করে, মোহাম্মদ ইউনুস হচ্ছে ডিপ স্টেটের এজেন্ট, তাকে ব্যবহার করে যুদ্ধের আস্ফালন দেখিয়ে পাকিস্তানকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দিয়ে, আপনারা জানেন যে পাকিস্তানের সেনারা বাংলাদেশে যাচ্ছেন, বাংলাদেশের সেনাদের তাদের ট্রেনিং দেবেন। 1971 সালের পর এই প্রথম কোনো পাকিস্তানিদের জন্য দরজা খুলে দিচ্ছেন মোহাম্মদ ইউনুস। এদিকে চীন ভেতর থেকে কলকাঠি নাচছে, সেই পর্বও আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে জাল বিস্তার করা যায়। তার কারণ পাকিস্তানকে এমনিতেই তারা গ্রাস করে ফেলেছে, পাকিস্তান চীনের হাতে পুরোপুরি করায়ত্ত হয়ে গিয়েছে। এখন পালা বাংলাদেশের। তাহলেই ব্যাস, ভারতকে অন্তত কড়া টক্কর দেওয়ার জন্য এই দুই সন্তান, এই দুইকে ভৃত্য করে রেখে দিতে হবে, দু পায়ের তলায় দুজনকে রাখতে হবে। পাকিস্তানকে এক পায়ের তলায় অনেকদিন আগে চীন রেখে দিয়েছে, এবার পালা বাংলাদেশের। শেখ হাসিনার সময় যে বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছিল ভারতবর্ষ, বিশ্বের কোন শক্তি যে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারেনি, সেই বাংলাদেশকে এবার চীনের পায়ের তলায় নিয়ে যেতে চাইছে। এবং পায়ের তলায় বসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে মোহাম্মদ ইউনুস। সেই বক্তব্য আপনাদের শুনিয়েছিলাম, আশা করি মনে রয়েছে, যেখানে মোহাম্মদ ইউনুস বলছে চীনের বেঁচে যাওয়া সমস্ত কিছু আমরা নিতে চাই, চীন যেগুলো ফেলে দেবে সেই জিনিসগুলো আমরা ব্যবহার করতে চাই, সেই বক্তব্য শুনেছিলাম। অর্থাৎ চীনের ভৃত্যগিরি করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে বাংলাদেশ। এই অবস্থায় চীন দেখছে সেরা সুযোগ। একটা মৌলবাদী দেশকে ইতিমধ্যেই করায়ত্ত করা গেছে, সমস্ত রকমের ঋণ দিয়ে তাদেরকে যে পরিমাণ ভৃত্যে পরিণত করা গেছে, শুধুমাত্রই বাংলাদেশকে যদি এই ভৃত্যে পরিণত করা যায়, তাহলে ভারতকে করায়ত্ত করা, লাদাখের সীমান্তকে করায়ত্ত করা তাদের জন্য কিছুটা সহজ হবে বলে এই ধরনের প্ল্যান সাজাচ্ছে। তাহলে কি ভারত বসে রয়েছে? ভারত যদি বসে থাকতো তাহলে 40 বা 44 বছর ধরে কোনো একটা গবেষণা ভারত করতো না। কাবেরী ইঞ্জিনকে তৈরি করার জন্য 44টি বছর ভারত ব্যয় করতো না। কত কোটি টাকা খরচ হয়েছে সেই ইয়ত্তা, সে হিসাব পর্যন্ত আমাদের সামনে নেই। তাই ভারত যে বসে নেই, ভারত যে প্রত্যেকটি দিক থেকে নিজেদের শক্তিকে উন্নততর করে যাচ্ছে, সেইটা কিন্তু আপনাদের সামনে প্রতিনিয়ত আমি নিয়ে আসছি। কোন কোন দিক থেকে ভারত নিজেদের উন্নত করছে, কোন কোন ঐতিহাসিক ঘটনা ভারতের মাটিতে ঘটতে চলেছে, সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তাই বাংলাদেশ কোনো থ্রেট নয়, থ্রেট হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটা এজেন্ট, বাংলাদেশ হচ্ছে একটা মানব বোমা।
সেই মানব বোমাকে যে কোনো দেশ হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইছে। আর বাংলাদেশ নিজের মৃত্যু তো ডেকে আনছেই, সঙ্গে সঙ্গে তারা ভাবছে যদি ভারতের কিছুটা ক্ষতি করা যায়, সেই চেষ্টাই এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস ব্যস্ত। তাই সতর্ক থাকুন। তাই যে খবরগুলি আপনাদের সামনে কেউ কখনোই নিয়ে আসে না, সেই খবরগুলো আমি সিদ্ধান্ত নিয়েছি এবার থেকে আপনাদের সামনে আমি পৌঁছে দেব। যে তথ্যগুলো আপনারা এবিপি আনন্দে বা অন্যান্য নিউজে পাবেন না, সেই তথ্যগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসব। যদি কোথাও মনে হয় ভুল তথ্য, ভ্রান্ত তথ্য, আমাকে কোয়েশ্চেন করবেন এই তথ্যটি ভুল, পরের পর্বে আপনাদের সামনে আমি জবাব দেওয়ার চেষ্টা করব। যেমন বললাম, গতকাল কাবেরী যে ইঞ্জিন আবিষ্কার হয়েছে, যেটা আমি লিখেছিলাম, আপনাদের মধ্যে কেউ লিখেছেন, দেখে নেবেন কমেন্টে হয়তো এখনো রয়েছে, যে এটা ফেক নিউজ। কিন্তু আমি আপনাদের সামনে বদ্ধপরিকর সঠিক তথ্যটি দিতে। তাই রাশিয়ায় যে ট্রায়ালটা হতে চলেছে, যে তথ্য আপনাদের সামনে দিয়েছিলাম, সেই ট্রায়ালের খবর যদি আমি পাই, আমার কাছে যদি পৌঁছায়, নিশ্চিতভাবে আমি সব দিক থেকে চেষ্টা করছি সেই খবরই যখনই পৌঁছাবে, রাশিয়ার ট্রায়ালের পর কাবেরী ইঞ্জিনের কি হলো সেই তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো। তাই কোনো ফেক নিউজ আমাদের চ্যানেল থেকে বের হয় না, বিশ্বাস রাখতে পারেন, আস্থা রাখতে পারেন। আর এই তথ্যগুলো অন্য কোনো চ্যানেল যেগুলো পাবেন না, সেগুলোই আপনাদের সামনে একজন বাঙালি ইউটিউবার হিসাবে আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, অনেক দেশীয় ইউটিউবার রয়েছে যারা হিন্দিতে কিংবা ইংলিশে এই সমস্ত তথ্য তাদের রাজ্যবাসীর কাছে তুলে ধরছেন, কিন্তু বাঙালি ইউটিউবারদের সংখ্যা ক্রমশই কম যারা এই আন্তর্জাতিক খবরগুলো বাঙালিদের জন্য তুলে ধরতে পারছে। তাই আপনাদের সমর্থনটা অত্যন্ত প্রয়োজন। আপনারা পাশে থাকুন। আপনারা আমাদের মতো ছোট ইউটিউবারদের যদি সমর্থন করেন, যদি আমাদের পর্বগুলো শেয়ার করেন কিংবা লাইক করেন কিংবা কমেন্ট করেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা যদি সাবস্ক্রাইব করেন, এইগুলোই আমার চ্যানেলকে একটু হলেও বাড়তে সুবিধা করে, যেগুলো আমার চ্যানেল চালাতে দৈনন্দিন খরচের কিছুটা যোগান মেটাতে পারে। তাই পাশে থাকুন, এই তথ্যগুলো জানুন এবং নিজেদের সমৃদ্ধ করে রাখুন। এখনকার মতো এখানেই শেষ করব। ভয় নয়, ভারত চতুর্থ শক্তিশালী দেশ আর বাংলাদেশ 37তম শক্তিশালী দেশ। এই ইনফরমেশনটুকুই আপনাদের জন্য এনাফ যে আমরা কোথায় অবস্থান করছি। তাই ভয় নয়, নিশ্চিন্তে থাকুন।